সমস্ত খনিজ সম্পদ, সমস্ত সম্পদ বিক্রি করে বন্ধুত্ব কিনতে চাইছে পাকিস্তান। আমেরিকাকে ঘুষ দিচ্ছে পাকিস্তান। তাতে কি ভারতের বিপদ, নাকি ঘুরপথে বিপদ পাকিস্তানেরই? এই আসিম মুনিরকে বা সর্বসর্বা একেবারে সেনাপ্রধান, তাকে দায়িত্ব দিয়েছে পাকিস্তানি ক্রিপ্টোকারেন্সি, সেই কারেন্সির ব্যবসা যেন আরো ফুলে ফেঁপে ওঠে, এবং সেই দায়িত্ব তিনি পাকিস্তানকে চাপিয়ে দিয়েছেন। চীন কিন্তু কোনোভাবে চাইবে না আমেরিকার একটা ইনভলভমেন্ট এখানে কাজ করুক। কয়েকটা মাত্র চালের অপেক্ষা, এবং সেই সমস্ত চাল ভারত, চীন এবং রাশিয়া যদি চালে, নিজের ফোড়া গর্তে পাকিস্তানকে কি নিজেকেই পড়তে হবে? নিজের দেশ বিক্রি করে, একেবারে চূড়ান্ত দারিদ্রতা থাকা সত্ত্বেও সমস্ত খনিজ সম্পদ, সমস্ত সম্পদ বিক্রি করে বন্ধুত্ব কিনতে চাইছে পাকিস্তান। কার বন্ধুত্ব? আমেরিকার বন্ধুত্ব। এবং কেন? নাকি ভারতকে চাপে ফেলার জন্য, ভারতের বিরুদ্ধে শত্রুতা করার জন্য নিজের দেশকে বিক্রি করে আমেরিকাকে ঘুষ দিচ্ছে পাকিস্তান। এমন তথ্যই উঠে আসছে বিভিন্ন রিপোর্টে, বিভিন্ন গোয়েন্দা রিপোর্টে। আজকে ঠিক এই রকম কিছু তথ্য এবং তার বিশ্লেষণ নিয়ে এই অনুষ্ঠান। নমস্কার, আপনারা দেখছেন ইনসাইট, আর আমি আপনাদের সঙ্গে রয়েছি মণি ভট্টাচার্য। শুরুতে কিছুটা অবাক হয়ে যাওয়াটা নিশ্চয়ই কাম্য, তার কারণ আমি শুরুতে বললাম যে পাকিস্তান ঘুষ দিচ্ছে। কাকে ঘুষ দিচ্ছে? আমেরিকাকে ঘুষ দিচ্ছে। কেন আমি এই কথা বলছি নিশ্চয়ই আন্দাজ করতে পারছেন যে পাকিস্তান আমেরিকাকে ঘুষ দেবে সম্ভব কি করে, এত পয়সা কোথায়? কিন্তু এমনটা হয়। বিশেষজ্ঞরা বলছে আমেরিকায় একটা সিস্টেম, লবিং সিস্টেম রয়েছে এই মুহূর্তে, এবং এই যে লবিং সিস্টেম, সেই সিস্টেমে কারি কারি অর্থ ঢেলে ভারতের পশ্চিমাদের এই একটা দেশ পাকিস্তান আমেরিকার বন্ধুত্ব কিনতে চেয়েছে। ভাবতে একটু অবাক হচ্ছেন, তাই না? এক্স্যাক্টলি তথ্য বলছে বিভিন্নভাবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হাত করতে ঘুষ দিয়েছে পাকিস্তান, এবং সেক্ষেত্রে এই গোটা ঘটনার মাস্টার মাইন্ড আমি যেটা বলছিলাম, আসিম মুনির এবং শেহবাজ শরীফ। এই আসিম মুনির এবং শেহবাজ শরীফ কেন তারা এত ধূর্ত চাল নিয়েছে, কেন এই গোটা পরিকল্পনা, কত টাকা ঘুষ দিচ্ছে, কিভাবে এই পরিকল্পনা সম্ভব হচ্ছে, তাতে কি ভারতের বিপদ, নাকি ঘুরপথে বিপদ পাকিস্তানেরই? আজকে সেই বিষয়টাও তুলে ধরবো এই অনুষ্ঠানে। প্রাথমিকভাবে আমি যদি বলি, সেক্ষেত্রে বলতে হবে আমেরিকায় লবিং অত্যন্ত স্বভাবসিদ্ধ এবং একটা আইনত পদ্ধতি। কি এই লবিং? প্রাথমিকভাবে এই সেনেট বা বিভিন্ন কংগ্রেসের যারা রয়েছে, যারা একেবারে ক্ষমতাসীন ব্যক্তি, তাদের যে অর্থাৎ যারা মন্ত্রিত্ব পদে রয়েছেন বা এই ডোনাল্ড ট্রাম্প গোত্রীয় যারা রয়েছেন, তাদেরকে বিভিন্নভাবে লবিংয়ের মাধ্যম দিয়ে, অ্যাসোসিয়েট যারা লবিং, তারা বিভিন্ন প্রভাবশালীরা তাদেরকে একেবারে বলা ভালো যে তাদেরকে নিয়োগ করেন, এবং বিভিন্নভাবে বিভিন্ন প্রভাবশালীরা, এই অ্যাডভোকেট থেকে শুরু করে বিভিন্ন আইনজীবী থেকে শুরু করে বিভিন্ন প্রভাবশালীরা এই পদে নিয়োগ হন, এবং বিভিন্ন যুক্তি দিয়ে বা বিভিন্ন রকমভাবে এই কংগ্রেসের বা সেনেটের যারা রয়েছে তাদের সঙ্গে যোগাযোগ করেন, এবং এই সরকারের নীতি বা নিজের স্বার্থের জন্য সেই সরকারের নীতিকে প্রভাবিত করার চেষ্টা করেন বিভিন্ন আকাট্য যুক্তি এবং বিভিন্ন রকমভাবে। এই প্রভাবের মাধ্যম দিয়ে সেক্ষেত্রে সরকারের যে সমস্ত নীতি, সেই নীতিগুলো চেঞ্জেস হয় বা কিছুটা প্রভাবিত হয়। ঠিক এইরকম বেশ কয়েকটি লবিং সংস্থাকে, তথ্য উঠে আসছে এইরকম বেশ 6টি লবিং সংস্থাকে গত 1 বছর ধরে প্রায় কোটি কোটি টাকা পাকিস্তান দিয়েছে। গাটের কোটি খরচ করে পাকিস্তান ভারতের শত্রুতা চাইছে এবং আমেরিকার বন্ধুত্ব চাইছে, এবং এই আমেরিকার বন্ধু হতে চেয়ে আমরা সাম্প্রতিককালে দেখেছি ডোনাল্ড ট্রাম্প একেবারে এপ্রিলের কয়েক মাস পর থেকেই কিভাবে ভারতের বিরুদ্ধে যেতে শুরু করলেন। তথ্য বলছে এইরকম বেশ কয়েকটি সংস্থাকে, এরকম বেশ কয়েকটি লবিং সংস্থাকে অপারেশন সিঁদুরের 2 দিন পর কয়েক কোটি টাকা দিয়েছেন, এবং এই লবিংয়ের মাধ্যম দিয়ে তিনি সাম্প্রতিককালে অর্থাৎ আসিম মুনিরের কথা যদি বলি, আমরা দেখে থাকবো এই এপ্রিলের ঘটনার পর, পেহেলগাঁও হামলার পর, অপারেশন সিঁদুরের 2 দিন পর এই যে লবিং যে হয়েছে, সেইখানে যে ফান্ডিং হয়েছে, তার কিছুদিন পর অর্থাৎ জুন মাসে 18 জুন ট্রাম্পের সঙ্গে মধ্যাহ্নভোজ করেন আসিম মুনির, এবং সেক্ষেত্রে গোপন বৈঠক আসিম মুনিরের সঙ্গে বৈঠক হবার পরেই বেশ কিছু ক্ষেত্রে ভারতের বিরুদ্ধে ডোনাল্ড ট্রাম্প বা আমেরিকা যেতে শুরু করলো। কি সেক্ষেত্রে করের দিকটা আমরা যদি ভেবে দেখি, সেক্ষেত্রে এক প্রকার ট্যারিফ
একেবারে উল্টো হয়ে গিয়ে প্রায় 50% ট্যারিফ চেপে বসেছে ভারতের বিরুদ্ধে, অন্যান্য সমস্ত ক্ষেত্রে এই ডোনাল্ড ট্রাম্প বা আমেরিকা বুঝতে পারলো যে এই পাকিস্তানকে যদি সঙ্গে রাখা যায় সেক্ষেত্রে পশ্চিমা দেশগুলোর একটা অংশ তারাও বিভিন্নভাবে নোবেল প্রাইজের কথা বলবেন, এবং সেই নোবেল প্রাইজের যে লোভ, সেই লোভ দেখিয়ে এবং বিভিন্ন লবিংয়ের মাধ্যম দিয়ে একটা বড় অঙ্কের টাকা ডোনাল্ড ট্রাম্পকে ঘুষ দিয়েছেন এই আসিম মুনির। এক্ষেত্রে যেটা বলছিলাম যে আসিম মুনির একটা ভয়ানক চাল তিনি চেলেছিলেন, এবং তারপর তিনি দেখলেন যখন দ্বিতীয়বারের জন্য ট্রাম্প ক্ষমতায় এলেন তাকে লবিংয়ের মাধ্যম দিয়ে একেবারে রাজি করাতে হবে, এবং এই লবিং তিনি অগস্ট মাসে শুরু করলেন, এপ্রিল মাসে শুরু করলেন, এবং এরপর 8ই অগস্ট শুরু করলেন, এবং তারপর ট্যারিফ বেড়ে গেল ভারতের। এবং এই ক্ষেত্রে আমি একটু বলতে চাইবো যে 24শে এপ্রিল দ্বিতীয় চুক্তি করে পাক সরকার, এবং এই লবিংয়ে জ্যাভলিন কোম্পানির সঙ্গে দ্বিতীয় চুক্তি করে, এবং জ্যাভলিনের প্রতিষ্ঠাতা ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী জর্জ সোরিয়ালের সঙ্গে তিনি দেখা করেন। এরপর 18ই জুন তিনি যান মধ্যাহ্নভোজ সারেন, এবং তারপর থেকে সমস্ত রায় বা সমস্ত কিছু ভারতের বিরুদ্ধে যেতে শুরু করে। আমি যদি একটু মনে করিয়ে দিই, সেক্ষেত্রে দ্বিতীয় দফায় 17-19 সাল, সেই সময় ডোনাল্ড ট্রাম্প যখন ছিলেন সেই সময় কিন্তু পাকিস্তানের সঙ্গে সম্পর্ক খুব একটা ভালো ছিল না, এবং তারপর যে তার উত্তরসূরি ডোনাল্ড ট্রাম্পের অর্থাৎ জো বাইডেন, তার সঙ্গেও কিন্তু পাকিস্তানের রাজনৈতিক সম্পর্ক বা কোনোভাবে সম্পর্ক ভালো ছিল না, এবং পশ্চিমা দেশ হিসেবে পাকিস্তান কোণঠাসা হয়ে পড়ছিল। ঠিক এই অবস্থায় ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বার ফের ক্ষমতায় আসতে আসিম মুনির এবং শেহবাজ শরীফ বুঝতে পারেন যে এই অপারেশন সিঁদুর বা সমস্ত কিছুতে পাকিস্তান যদি লোভ দেখায় এবং বিরাট অঙ্কের লবিং করে, সেক্ষেত্রে এই কিছুটা কাছে হলেও ঘেঁষতে পারবে, এবং ঠিক এই সুযোগটা কাজে লাগিয়ে একেবারে নোবেল প্রাইজের যে সময়টা, ঠিক সেই সময় আমরা দেখেছি কিভাবে পাকিস্তান হঠাৎ করে এইটা মানতে শুরু করে দিল যে এই আমেরিকান প্রেসিডেন্টের মধ্যস্থতায় যুদ্ধ থেমেছে, এবং সেই জন্য রীতিমতো নোবেল প্রাইজ চেয়ে বসেছিল পাকিস্তান। এবং এই যে পাকিস্তানের এই যে রাজনীতি, সেই রাজনীতিতে আমেরিকান প্রেসিডেন্টকে তোল্লাই দেওয়া, এইটা কিন্তু একটা ভয়ানক চাল ছিল বলে মনে করছে বিশেষজ্ঞ মহল, এবং সেক্ষেত্রে এটা লবিংয়েরই একটা অন্যতম পার্ট হিসেবে মনে করছে বিশেষজ্ঞ মহল। কিন্তু এর পাশাপাশি যে বিষয়টা গুরুত্বপূর্ণভাবে দেখা গিয়েছিল যে সেই সময়কালে পাকিস্তানের এই যে গুরুত্বপূর্ণ সেনাপ্রধান আসিম মুনির, এই মুহূর্তে যিনি সর্বসর্বা এবং সর্বশক্তিমান, তার ঘাড়ে আরও বেশ কিছু দায়িত্ব চাপিয়ে দেয় এই ডোনাল্ড ট্রাম্প। কী কী সেগুলো? প্রাথমিকভাবে বিভিন্ন চুক্তির ক্ষেত্রে ডোনাল্ড ট্রাম্প পাকিস্তানের কর কমালেও পাকিস্তানে নিজেদের যে কৃষক সম্পদ, সেই কৃষক সম্পদ পাকিস্তানের নিজেদের চাষ করা কৃষি সম্পদ পাকিস্তানে বিক্রি হয় না, বরং আমেরিকার থেকে চাষ করা কৃষিজ সম্পদ সেইগুলো বা কৃষিজ সমস্ত বস্তু সেইগুলো পাকিস্তানে বিক্রি হয়, বা রীতিমতো পাকিস্তান রীতিমতো সেগুলো আমদানি করে, এবং সেটা আমেরিকার থেকে, এবং সেক্ষেত্রে কর পাকিস্তান কমিয়ে দিয়েছে। ফলে একদিক থেকে নিজেদের আর্থিক ক্ষতি, অন্যদিক থেকে সেই সমস্ত লাভ খেয়ে যাচ্ছে আমেরিকা। তার পাশাপাশি একটা বড় অঙ্কের এই যে লবিং, সেই লবিং যে সিস্টেম, সেই সিস্টেমে কিন্তু কিছু আত্মীয় ক্রিপ্টোকারেন্সির ব্যবসা যেহেতু আমরা জানি রয়েছে এই ডোনাল্ড ট্রাম্পের, এবং সেক্ষেত্রে এই লবিং ব্যবসায় আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আত্মীয়রাও রয়েছে, এবং সেক্ষেত্রে এই আত্মীয়র মাধ্যম দিয়ে লবিংয়ে একটা বড় অঙ্কের টাকা যেমন ডোনাল্ড ট্রাম্পও পেয়েছে, ঠিক সেই রকমভাবে ডোনাল্ড ট্রাম্প তিনি ইটসেলফ এই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি কিন্তু এই আসিম মুনিরকে বা সর্বসর্বা একেবারে সেনাপ্রধান, তাকে দায়িত্ব দিয়েছে পাকিস্তানে এই ক্রিপ্টোকারেন্সি বা এই ক্রিপ্টো যে ব্যবসা, সেই কারেন্সির ব্যবসা যেন আরও ফুলে ফেঁপে ওঠে, এবং সেই দায়িত্ব তিনি পাকিস্তানকে চাপিয়ে দিয়েছেন। এবং ঠিক এই যে সমঝোতা, সেই সমঝোতা কিন্তু এই মুহূর্তে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে ভারতের সঙ্গে শত্রুতায়। একদিক থেকে দক্ষিণ পশ্চিমে বালুচিস্তান প্রদেশের যে খনিজ সম্পদ, সেই খনিজ সম্পদের লোভও কিন্তু এই মুহূর্তে পাকিস্তান দেখিয়ে দিয়েছে, এবং পাকিস্তান এই খনিজ সম্পদের লোভ দেখানোতে যেটা পাকিস্তান বিপদে পড়তে পারে, কারণ এই দক্ষিণ পশ্চিমের এই বালুচিস্তান প্রদেশে যে খনিজ সম্পদ উত্তোলন, সেইখানে একটা বড় অঙ্কের ফান্ডিং চীন অটোমেটিক করে বসে আছে, এবং সেই ফান্ডিং থেকে চীনের যে ফান্ডিংয়ের মাধ্যম দিয়ে তোলা খনিজ সম্পদ যদি আমেরিকায় বিক্রি হয়, সেক্ষেত্রে চীন কোনোভাবে সেরিতে চাইবে না। অন্যদিক থেকে পাকিস্তান একেবারে ঋণগ্রস্ত এই মুহূর্তে দাঁড়িয়ে পাকিস্তান চীনের কাছে, ফলে সেই জায়গায় দাঁড়িয়ে চীন কিন্তু কোনোভাবে চাইবে না আমেরিকার একটা ইনভলভমেন্ট এখানে কাজ করুক। ফলে এই যে জিওপলিটিক্যালি পাকিস্তান কিন্তু ফেসে যাওয়ার একটা ভয়ানক চান্স রয়েছে এই জায়গা থেকে, এবং একদিক থেকে ঘুষ, অন্যদিক থেকে ভারত বিরুদ্ধতা। আমরা সবাই জানি এই যে সমস্ত ক্ষেত্রে দিল্লি ব্লাস্ট থেকে শুরু করে পেহেলগাঁও হামলা, সমস্ত হামলায় কিন্তু পাকিস্তানের যে ইনভলভমেন্ট বা আইএসআইয়ের যে ইনভলভমেন্ট, সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে রয়েছে। এবং ঠিক এই জায়গায় পাকিস্তানকে হাত করতে যে এই ভয়ানক ঘুষ, এবং তার পরিপ্রেক্ষিতে বিশেষজ্ঞরা মনে করছে নিজের খোঁড়া গর্তে পাকিস্তানকে নিজেকেই পড়তে হবে। তার কারণ একদিক থেকে বালুচিস্তান প্রদেশের এই লোভ, অন্যদিক থেকে নোবেল প্রাইজ
তারা পায়নি। তার পাশাপাশি আমরা দেখেছি ইতিমধ্যে মাখো সম্পর্ক পাকিস্তান এবং আমেরিকার, সেইটাও কিন্তু জিওপলিটিক্যালি ধ্বংস হয়ে যেতে কয়েকটা মাত্র চালের অপেক্ষা। এবং সেই সমস্ত চাল ভারত, চীন এবং রাশিয়া যদি চালে, সেক্ষেত্রে একদিকে ডলারের ব্যবসা ক্ষতি, অন্যদিকে এই সমস্ত ক্ষেত্রে বিমস্টেক বা যে কারেন্সি, ডলার কারেন্সি, সেইটার ক্ষতি যদি হয়, সেক্ষেত্রে পাকিস্তান ক্ষতির মুখে পড়বে। এবং তার পাশাপাশি পাকিস্তান এবং আমেরিকা মিলে যে ষড়যন্ত্র করছে, সেই ষড়যন্ত্রে তারাও ক্ষতির মুখে পড়বে। এবং ফলত পাকিস্তান নিজের খোঁড়া গর্তে, একদিক থেকে দারিদ্রতা যাচ্ছে না তাদের, একটা ভয়ানক আর্থিক সমস্যা, তার পাশাপাশি একেবারে গাটের কড়ি খরচ করে দেশকে বিক্রি করে দিয়ে, দেশের সমস্ত সম্পদ বিক্রি করে দিয়ে পাকিস্তানকে আমেরিকার পিছনে টাকা ঢালা, তাতে কিন্তু আলটিমেটলি পাকিস্তানই বিপদে পড়বে। ফলে সব মিলিয়ে এই সমস্ত তথ্য আপনাদের কেমন লাগলো জানান নিচে কমেন্ট করে।